আর এই ভিউটার জন্য আমরা 3 দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাঁটাহাঁটি কইরা এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসছি। ভিউটা কত জোস দেখছেন ভাই। এই পাহাড়ের দুর্গম পথে এবিসি বেস ক্যাম্প ট্রেকিং এর এক রোমাঞ্চকর যাত্রা। এই পথে আছে ভয় এবং মুগ্ধতার ছড়াছড়ি। একদিকে বর্ষায় ভাঙাচোরা রাস্তার দখল, অন্যদিকে উঁচু উঁচু পাহাড়, সাদা সাদা মেঘ, সবুজ শ্যামল ঘাস, বয়ে যাওয়া ঝর্ণার পানি মন ভরিয়ে দেয়। একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। এখানে সব থেকে আমার ইন্টারেস্ট লাগছে এই যে গাধাগুলা, এই গাধাগুলারে দিয়া তারা যেই মাল সামান আছে ওইগুলা বহন করায়। 5 থেকে 6,000 সিঁড়ি উপরে উঠছি, কি পরিমাণ খারাপ লাগতেছে। যদি আপনারা ট্রেকিং করতে না আসেন তাহলে বুঝবেনই না। আমার মনে হয় যে এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটা ট্রেকিং। দেখেন ওই যে আমরা ওই নিচে ছিলাম, মেবি এই যে নিচে ছিলাম। হ্যাঁ, আর ওই যে ওই দিক থেকে গুইরা, এই যে এই দিক থেকে গুইরা এই উপর দিয়া দেন এইখান দিয়া এই এতটুকু আসলাম। পাহাড়ি গ্রাম অঞ্চল কত পরিমাণের সুন্দর, যেদিকেই তাকাই চোখ জুড়িয়ে যায়। আমি প্রথমে ভাবতাম এত সুন্দর গ্রাম, কিন্তু তারা এই জায়গাতে কিভাবে থাকে। ও মাই গড, আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় ঝর্ণা, কত লম্বা ঝর্ণা, আমি এর আগে কখনো দেখি নাই। হ্যাঁ, সিধা যাও। ওকে ওকে, থ্যাংক ইউ। আমার টিমমেট আমার ফালাই দিয়ে গেছে ভাই, কম তো আমাদের টিমমেট পানির বোতল ধুয়ে গেছে। আর দেখছেন কত ভয়ঙ্কর জায়গা, তবে ভালোই লাগতেছে আমার কাছে। যতই ভয়ঙ্কর জায়গা হোক না কেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার লাইফে দ্বিতীয়বার থাকে, এর আগে একবার দেখলাম আর এখন ওইটার থেকেও বড় এইটা। ও জাস্ট বিউটিফুল। আপনার প্রতিদিন 24 ঘন্টা হাঁটার অ্যাক্টিভিটি থাকতে হবে, কিন্তু এইখানে ওটা খুবই কষ্টকর। যান একবার যায় একবার আসে। এই যে এইখান দিয়ে খাড়া উঠে আসা লাগছে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3200 থেকে 3350 মিটার উচ্চতায় অবস্থিত। দেওরালি অনেক সময় কুয়াশায় ঢাকা থাকে, আবার হঠাৎ করে ঝলমলে রোদ উঠে। এই আবহাওয়ার পরিবর্তন একে আরো আকর্ষণীয় করে তোলে। এক কথায় দেওরালি ইতিহাসে হিমালয়ের ট্রেকিং পথের একটি মাইল ফলক এবং প্রকৃত সৌন্দর্যে ভরা। পাহাড়ে মেঘের ভাসমান দৃশ্য দেখা যায় খুব কাছ থেকে, কখনো পথ ঢেকে যায় ঘন কুয়াশায়, আবার হঠাৎ উন্মুক্ত হয়ে চারপাশের পাহাড় চমক দেখায়। কিন্তু বর্ষাকালের ট্রেকিং এ আপনার বেশিরভাগই ঝর্ণা এবং মেঘের সাথে যুদ্ধ করতে হবে। মেঘের ভিতরে থাকায় প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। আমি এখন মেঘের ভিতরে, আমার হাত পা জমে যাইতেছে। এই যে দেখেন রক্তে লাল হয়ে গেছে। আর যে পরিমাণের এক্সট্রিম লেভেলের পেন খাওয়া লাগছে, পায়ে প্রচন্ড পরিমাণের পেন হচ্ছে, এই কাঁধে কোমরে প্রচন্ড পরিমাণের, মাথা ঘুরাচ্ছে। এগুলা বললে হয়তো আপনারা ট্রেকিং করতে আসবেন না, স্বাভাবিক জিনিস। আর এখানে সব থেকে আমার ভালো লাগছে, আমাদের বাংলাদেশের পতাকা আছে এই জায়গায়, অনেক দেশের পতাকা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক জায়গাতে আছি যেখানে আল্লাহ ছাড়া কেউ রহম করতে পারে না। এমবিসি ক্যাম্প থেকে এবিসি যাচ্ছি শুধু জিকির করতে করতে। আমি খুবই ক্লান্ত, খুবই হয়রান, প্রচন্ড পরিমাণের মাথা ব্যথা, বুঝতে পারতেছি না এত পরিমাণের কষ্ট আমি আমার লাইফে এর আগে কখনোই করিনি। অবশেষে চলে আসছি এবিসি বেস ক্যাম্পে। আমার জীবনে সব থেকে বেশি কষ্ট করছি আমি এই এবিসি বেস ক্যাম্পে আসার জন্যে। কারণ হচ্ছে চারপাশে এরকমের ভিউ দেখা, কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ যে চারপাশে ওয়েদার খারাপ। একদিকে রোদ উঠছে আর এদিকে আমরা দেখতে পারতেছি, আপনি দেখছেন কত সুন্দর। হেই, আমি কামরুল, চিনতে পারছেন তো? আজকের ব্লগটা শুরু করছি আমি পোকরা বাস স্ট্যান্ড থেকে। মেবি গতকালকে রাত্রে সন্ধ্যার দিকে আমি রওনা দিছি কাঠমান্ডু থেকে এই বাসে করে। আর পোকরা বাস স্ট্যান্ডে আসতে লাগছে আমার কতক্ষণ আমি টাইম দেখি নাই, বাট এখন বাজে হচ্ছে 5টা। এইদিকে সকাল হয়ে গেছে। আর মাঝখান দিয়ে একটা বিরতি দিছিল রাত্রি 12টার দিকে।
এখন রাত বাজে হচ্ছে 12টা। একটা হোটেল ব্রেক দিছে, কিন্তু হোটেল ব্রেক দেওয়া তো আমার সামনে কোনো খাবার নাই। আহ, খাবারটা কেন নাই আমি বলতেছি। মেবি কিছুক্ষণ আগে রাত্রে 9টার দিকে হবে 10 মিনিট বিরতি ছিল, ওইটা হচ্ছে টয়লেট বিরতি। দেন ওইখানে আমি হচ্ছে নুডলস পাই আর হচ্ছে ছোলা বুট পাই। অল্প কয়টা ছোলা বুট খাইছি ভাই, ভেতর থেকে এমন ভাবে বমি আসতেছে যা বোঝানোর মতো না। তারপর হচ্ছে নাইট যে রেস্টুরেন্ট গুলো আছে, রাতে যেগুলো খোলা থাকে, ওইগুলোতে দাম প্রচুর পরিমাণের বেশি থাকে অবভিয়াসলি। এই পেপসির দাম হচ্ছে 15 রুপি, অলরেডি দাম নিছে 100 রুপি। বোঝা যায় কত পরিমাণের দাম, কিন্তু কোনো খাবার নেই। অলরেডি আমার ভিতর থেকে বমি আসতেছে, এই জন্য আর খাবার টাবার নেই। আর কোনো বিরতি দেয় নাই। আমরা পোকরা বাস স্ট্যান্ড আছি, আর পোকরা বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব সরাসরি এখন ঝিনুতে। আর ওইখান থেকেই মূল ট্রেকিংটা শুরু হবে আমাদের পায়ে হেঁটে। তো চলেন, এখান থেকে আবার ট্যাক্সি করে যেতে হবে 3 ঘন্টার জার্নি। পোকরা বাস স্ট্যান্ডে নেমে আমরা ছোট্ট একটা টি বিরতি নিলাম, আমরা চা খাইলাম এবং আমাদের পারমিট কাগজগুলো আমরা ঠিক করে নিলাম। আমরা যে গ্রুপের সাথে আসছি অবশ্যই আপনারা জানেন, আমাদের যে লিডার ওনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, পারমিট কাগজগুলো ওনাকে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে মেবি আমাদের ট্যাক্সি অলরেডি বাউ হয়ে গেছে। আর এখান থেকে আমরা চলে যাব ইয়াতে, কোথায় না, আমরা এখান থেকে ঝিনুতে চলে যাব 3 ঘন্টা জার্নি করে। তো চলেন গিয়ে ট্যাক্সিতে উঠি। আমাদের গাড়িটা আগে থেকেই ভাড়া করা ছিল। গ্রুপের মধ্যে 5 থেকে 6 জন থাকলে এই গাড়িটা পারফেক্ট। তবে আপনি যদি একা আসেন ভাড়াটা একই রকমের পড়বে। নেপালের ট্যুরিস্ট বাস, লোকাল বাসগুলো সস্তা ভাড়া, তবে অনেক স্টপেজে থামে। ট্যুরিস্ট বাস আরামদায়ক, নির্দিষ্ট সময়ে ছাড়ে, ভাড়া তুলনামূলক একটু বেশি। তবে এখানকার মাইক্রো বাসগুলো দ্রুত যাতায়াতের জন্য খুবই জনপ্রিয়। কাঠমান্ডু থেকে পোখরা প্রায় 200 কিমি, পাহাড়ি রাস্তা হওয়ায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। টিকিট অনলাইনে বা সরাসরি কাউন্টার থেকেও পাওয়া যায়। এই পোখরা বাস স্ট্যান্ড সাধারণত ভ্রমণকারীদের জন্য বেশ ব্যস্ত থাকে। এই পোখরা বাস স্ট্যান্ড থেকে ফেওয়া লেক যেতে ট্যাক্সি বা লোকাল টেম্পো ব্যবহার করতে পারেন। এই পোখরা বাস স্ট্যান্ড নেপালের ভ্রমণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ হাব, বিশেষ করে ট্রেকিং, অন্নপূর্ণা রিজন বা পাহাড়ি এলাকায় যেতে চাইলে। এইখান থেকে আপনি নেপালের বিভিন্ন শহরে ঘুরতে পারবেন, তবে ভাড়া আপনার মূল্যে একটু কম করে নিতে হবে। পোখরা বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছাড়ার পরে দৃশ্যগুলো ছিল দেখার মতো। উঁচু উঁচু পাহাড়ের সাথে সাদা মেঘ লেগে থাকা লম্বা লম্বা সবুজ শ্যামল গাছ, এমন দৃশ্য চোখে পড়তেই মন জুড়িয়ে গেল। ভোর সকাল থাকায় নেপালের রাস্তাঘাট ছিল একদমই ফাঁকা। এত সুন্দর ভিউ পোখরা থেকে ঝিনু যাইতে পড়বে আমি চিন্তাও করি নাই। তো আমাদের মনে হয় যে এই ইয়াতে ঝিনুর কাছাকাছি চলে আসছি। আর এগুলো হচ্ছে ঝর্ণার পানি, বা এইগুলো এইগুলো হচ্ছে বৃষ্টির পানি। এত পরিমাণ ঠান্ডা আর এত সুন্দর দৃশ্য দেখতে পারবো কখনো তো চিন্তাও করি নাই। মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য। একবার মনে করেন যে আমার মন জুড়ে গেছে বলতে একবার মন জুড়ে গেছে ভাই। এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখি নাই। বাংলাদেশে অনেক ঘোরাঘুরি করছি। যারা পাহাড় প্রেমী আছেন তারা অবশ্যই নেপাল আসলে এই পোখরা এবং ঝিনু ঘুরে যাবেন, তাহলে আপনাদের মন ভরে যাবে। এত সুন্দর জায়গার মধ্যে আমাদের গাড়িটা থামানো হয়েছে এবং এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড় করানো হয়, কারণ এখান থেকে ট্রেকিং পারমিটটা নিতে হয়। আমাদের পারমিটটা আগে থেকেই নেওয়া ছিল অনলাইনে, তাই এখানে বেশি সময় দিতে হয় নাই। অল্প সময়ে আমাদের পারমিটের কাজ শেষ করে আমরা উঠে পড়ি গাড়িতে। ট্রেকিং পথে আমরা যতই সামনের দিকে আগাইতেছিলাম ততই আমাদের মন ছুঁয়ে যাইতেছে এত সুন্দর দৃশ্য দেখে। ট্রেকিং পথে জিপ দিয়ে যাওয়ার সময় আপনারা যা যা পাবেন: সবুজ পাহাড়, নদীর ধারা, ঝর্ণা, চায়ের দোকান আর ছোট্ট ছোট্ট গ্রাম। ঝর্ণার পানিগুলো রাস্তা দিয়ে বয়ে যায়। এই দৃশ্যটা সব থেকে বেশি সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো। পোখরা বাস স্ট্যান্ড থেকে ঝিনু আসার সময় কিছুক্ষণ পর পর এমন মনমুগ্ধ করা দৃশ্য দেখা যায়। ঝর্ণার পানিগুলো রাস্তা দিয়ে বয়ে যায়। এটা দেখতে যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। এমন সুন্দর দৃশ্য গাড়ির ভিতর থেকে দেখে যতটাই মন ছুঁয়ে যাইতেছে, ঠিক ততটাই মনের মধ্যে ভয় লাগতেছে। কিছুটা রাস্তা পাড়ি দিতেই চোখে পড়ল মাউন্টেন এভারেস্ট, যা দেখে আরো মন ছুঁয়ে গেল। এই এভারেস্টে যাওয়া অনেকেরই স্বপ্ন। এই পাহাড়ির দুর্গম পথে এবিসি বেস ক্যাম্প ট্রেকিং এর এক রোমাঞ্চকর যাত্রা। এই পথে আছে ভয় এবং মুগ্ধতার ছড়াছড়ি। একদিকে বর্ষায় ভাঙাচোরা রাস্তার দখল, অন্যদিকে উঁচু উঁচু পাহাড়, সাদা সাদা মেঘ, সবুজ শ্যামল ঘাস, বয়ে যাওয়া ঝর্ণার পানি মন ভরিয়ে দেয়।
একেই বুঝি বলে ভয়ঙ্কর সুন্দর। দেখতে দেখতে চলে আসি আমরা মতকিউতে। বর্ষায় রাস্তা খারাপ হয়ে যাওয়াতে এইখানেই শেষ হবে আমাদের গাড়ির যাত্রা। আমাদের গাড়ির গন্তব্য শেষ হলো এই জায়গাতেই, আর এই জায়গার নাম হচ্ছে মতকিউ। দেখলেন তো কি ভয়ঙ্কর জায়গা দিয়ে গাড়ি আসে। আর এই জায়গাতে সব থেকে আমার ইন্টারেস্ট লাগছে এই যে গাধাগুলা, এই গাধাগুলারে দিয়া তারা যেই মাল সামান আছে ওইগুলা বহন করায়। আর এই যে এই গাড়ি দিয়ে আমরা আসছিলাম, আমাদের গাড়ির গন্তব্য এই মতকিউতেই শেষ। শেষ বলতে গেলে এখন থেকে আমাদের পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে এই জায়গাতে, যদি আমরা এভারেস্টে যাই। এই পিছন থেকে ওই যে এভারেস্টে দেখা গেছিল, এখান থেকে আর দেখা যাইতেছে না, এই দিক থেকে দেখা যাইতেছে না। বাট আমরা যে পিছন যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাতে দেখা গেছিল। বাট এখান থেকে অনেক দূর এভারেস্ট। মূলত যদি এই জায়গাতে আসেন, এভারেস্ট জয় করতে আসেন, তাহলে হচ্ছে কলিজা নিয়ে আসতে হবে। খুবই ভয়ঙ্কর রাস্তা এবং খুবই হার্ড ওয়ার্ক করতে হয় ভাই যদি এই জায়গাতে আসতে হয়। এখন হচ্ছে আমি হাইটে কিভাবে ট্রেকিং করবো আমি বুঝতেছি না, তারপরে যেহেতু এই জায়গাতে আসছি আপনাদেরকে ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব, এমনকি কতটুকু পরিমাণের কষ্ট হয় আর একা আসলে কি কি করতে হয় সবগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেবো। এবং যেহেতু আমি টিমের সাথে আসছি, আমার মানে গাড়ি ভাড়া নিয়ে বা গাড়ি নিয়ে ওই রকমের প্যারা খাওয়া লাগতেছে না, বা এখান থেকে ওইখানে যাওয়ার কোনো প্যারা খাওয়া লাগতেছে না। একা আসলে হয়তো আপনাদের ওই যে পোখরাতে নেমে ইয়া করতে হবে, গাড়ি নিজেরটা নিজেই ভাও করে নিতে হবে। তবে একটু মূলায় নেবেন, ওরা কিন্তু ভাড়া অনেক বেশি চায়। যদি আপনাদেরকে 5,000 রুপি বলে আপনারা 3,000 রুপি বলবেন, ওইটাতেই ওরা রাজি হয়ে যাবে। আসলে ট্রেকিং করা যে কতটা কষ্টকর এটা যদি ট্রেকিং করতে না আসেন তাহলে বুঝবেন না। আপাতত আমাদের গাড়ি দিয়ে জিনো পর্যন্ত যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়েছে, আর সেই জন্যই জিরো পর্যন্ত গাড়িটা যায় নাই। আমাদেরকে নামাই দিল একটু আগে, আবার 2 ঘন্টার রাস্তা। আমাদের আজকে ট্রেকিং করতে হতো 4 ঘন্টা, মেবি গাড়ি যায় নাই দেখে আজকে ট্রেকিং করতে হচ্ছে আমাদের 6 ঘন্টা। তবে এখান থেকে এভারেস্টের চূড়াটা দেখা যাচ্ছে। যতটা কষ্ট হচ্ছে এবং ততটাই ভালো লাগতেছে এই পাহাড়ের সৌন্দর্য দেখে। যারা পাহাড় প্রেমী আছেন, যদি এই ট্রেকিংয়ে আসেন, আশা করি আপনাদের কষ্ট হবে না। কারণ হচ্ছে আপনাদের যতটা কষ্ট হবে ততটাই সৌন্দর্য দেখে মন ভরে যাবে। এই হচ্ছে রাস্তার অবস্থা, আর এই জন্যই আমাদের গাড়ি জিনো পর্যন্ত যেতে পারে নাই ভাই। 4-5 দিন যাবত অনেক বৃষ্টি হয়েছে, আর সেই জন্যই এই যে এমন অবস্থা রাস্তার। কি পরিমাণের অবস্থা হয়েছে রাস্তার। যদি এমন অবস্থা না হতো তাহলে গাড়ি দিয়ে যেতে পারতাম। যাক, প্রবলেম নাই, ট্রেকিং করতে ভালোই লাগতেছে। আর অবশ্যই আমার এই ভিডিও দেখলে বুঝে যাবেন কিভাবে সহজে ট্রেকিং করতে পারবেন এবং স্মুথলি ট্রেকিং করতে পারবেন। আর এবিসি বেস ক্যাম্পে যেতে কি কি সমস্যা ফেস করতে হয় এবং কেমন ভিউ দেখা যায়, তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ঝিনুতে আসার পর আমরা সকালের নাস্তাটা সারি। পাহাড়ের উপরে খাবারের প্রচন্ড পরিমাণের দাম। হ্যাঁ, আমরা যেটা খাইতেছি এটা নাকি 480 না ভাই। জাস্ট এই যে এই খাবারটার দাম 480 টাকা দাম, মানে এইখানকার 480 রুপি। এই জায়গাতে আমাদের গাড়ি দিয়ে আসার কথা ছিল, ওই যে রাস্তা খারাপ দেখে আর আমাদের এই জায়গাতে গাড়ি আসে নাই। আমাদের হাইতে লাগছে 40 মিনিটের মতো। আমি চিন্তা করতেছি এই জায়গায় যদি খাবার দাম এরকমের হয়ে পড়ে কত হবে। তবে যাবো আমার বেস্ট একটা ব্লগ আপনাদেরকে দেওয়ার জন্য। গাইস, এত বড় ঝুলন্ত ব্রিজ আমি এর আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতেছি। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি, বান্দরবনও গিয়েছি, কিন্তু এত লম্বা আর এত বড় ঝুলন্ত ব্রিজ আমি দেখি নাই। বান্দরবনে আছে, তবে ছোট। তো চলেন এটা দিয়ে হাঁটি এবং অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করি। প্রলয়ঙ্করী ঝর্ণার পানির স্রোত বয়ে যায় ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে, যা দেখতে খুবই চমৎকার। ঝুলন্ত ব্রিজের নিচে প্রচন্ড গভীর হওয়াতে নিচে তাকালে মাথা বন বন করে, যা এক অন্যরকম অনুভূতি। প্রায় 5 থেকে 6 হাজার সিঁড়ি উপরে উঠছি, কি পরিমাণ খারাপ লাগতেছে। যদি আপনারা ট্রেকিং করতে না আসেন তাহলে বুঝবেনই না। আমার মনে হয় যে এটা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর একটা ট্রেকিং স্পট।
এত পরিমাণের খারাপ, 5 থেকে 6,000 সিঁড়ি উপরে উঠা। ওরা পাথর কাইটা সিঁড়ি বানাইছে। মেবি আমার মনে হয় যে সমান দিলে একটু কষ্টটা কম হইতো। ওই যে দেখেন ঝুলন্ত ব্রিজ কোথায়, একটু জুম করে দেখান। এই যে ঝুলন্ত ব্রিজ, আমরা ওই নিচ থেকে এত উপরে আসছি, মেবি 6,000 সিঁড়ি ক্রস করছি। এখন আল্লাহ জানে আরো কয় হাজার সিঁড়ি ক্রস করতে হবে। খুবই ডেঞ্জারাস রাস্তা। আরো যে কত হার্ড ওয়ার্ক করতে হবে একমাত্র আল্লাহই জানে। সিঁড়ি দিয়ে যতই সামনের দিকে আগাচ্ছি ততই মনে হচ্ছে গন্তব্য আরো দূরে চলে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠা কোনোভাবেই যেন শেষ করতে পারতেছি না। মনে হচ্ছিল গন্তব্যটা এই জায়গাতেই শেষ করে দেই, কিন্তু আমাকে যেতে হবে। এই রাস্তার ভয়ঙ্কর সৌন্দর্যগুলো উপভোগ করতে হবে। আমার যে দেখতে হবে, জানতে হবে এবিসি বেস ক্যাম্পের ইতিহাস। তাই আবারও শুরু করলাম পথ চলা। ট্রেকিং পথে অসংখ্য যোগ বিচ্ছুর দেখা মিলতে পারে আপনার, তাই এ পথে দেখে শুনে পা বাড়াতে হবে। এই ট্রেকিং পথে সাথে রাখা দরকার ওর স্যালাইন, সাথে কিছু মেডিসিন এবং শরীরে এনার্জি পাওয়ার জন্য যাবতীয় কিছু। অনেকটা উপরে ওঠার পর আমি ক্লান্ত হয়ে যাই এবং অস্বস্তি বোধ করি, তাই পানির সাথে মিশিয়ে ওর স্যালাইন এবং একটা মেডিসিন খেয়ে নেই। এই তো উপরে উঠতে উঠতে প্রায় জানটা বের হয়ে যাইতেছে। ওই যে কতটুকু উপরে উঠছি, ওইটা আমি একটু জুম করি, দেন দেখেন ওই যে আমরা ওই নিচে ছিলাম, মেবি এই যে নিচে ছিলাম। হ্যাঁ, আর ওই যে ওই দিক থেকে গুইরা, এই যে এই দিক থেকে গুইরা এই উপর দিয়া, দেন এইখান দিয়া এই এতটুকু আসলাম। মানে ভাই, যদি নেপালে এবিসি বেস ক্যাম্প ট্রেকিং করতে চান অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার সিঁড়ি বেয়ে অনেকটা উঁচুতে উঠতে হবে এবং এইখানে কত লাখ সিঁড়ি একমাত্র আল্লাহই জানে। আমি তো এর আগে আপনাদেরকে হাজার বলে শোনাইছি, এইখানে কত লক্ষ সিঁড়ি আজও অজানা। তবে এই পথ খুবই ভয়ঙ্কর কিন্তু অপরূপ সৌন্দর্যে ঘেরা। পাহাড়ে উঠা যেমন কষ্ট, নামা সেমি কষ্ট, কিন্তু ক্লান্তি দূর হয়ে যায়। জানেন কেন ক্লান্তি দূর হয়ে যায়? একটাই কারণ, চোখের সামনে এমন সুন্দর দৃশ্য দেখা। এই যে আমার পিছনে যে দৃশ্যটা, এটা একসময় ক্যালেন্ডারে এবং আমি ফোনের ওয়ালপেপারে দেখতাম, আজকে আমি সরাসরি দেখতেছি। মানে এত পরিমাণে ভালো লাগতেছে, আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। আমার ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এই যে এইদিকে কত পরিমাণে সুন্দর দৃশ্য, হ্যাঁ এইদিকেও একটা ঝর্ণা আছে, ওইদিকে কত বড় পাহাড়, তারপর হচ্ছে মেঘ, দেখছেন? এইগুলো দেখলে এমনিতেই মন জুড়ে যায়। তারপর হচ্ছে ঝর্ণাটা, একটু ঝর্ণাটা জুম করো। হ্যাঁ দেখছেন ঝর্ণাটা কত সুন্দর। দেন মানে এই জায়গাতে যদি আপনারা আসেন, এই জায়গাতে যদি আসেন, মানে উঠা নামা মিলায় আপনাদের কষ্ট হবে, কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে এমন দৃশ্য দেখলে, আমি শিওর। পাহাড়ি গ্রাম অঞ্চল কত পরিমাণের সুন্দর, যেদিকেই তাকাই চোখ জুড়িয়ে যায়। আমি প্রথমে ভাবতাম এত সুন্দর গ্রাম, কিন্তু তারা এই জায়গাতে কিভাবে থাকে, তারা খাবার পায় কই, তারা কিভাবে বেঁচে আছে। পরে ইতিহাস ঘেঁটে জানতে পারলাম গ্রামটি অনেক আগে থেকেই স্থানীয় গুরঙ্গ ও মাগার সম্প্রদায়ের বসিত ছিল। এই গ্রামটি মূলত কৃষিকাজ, পশুপালন ও বনজ সম্পদ ব্যবহারের উপর নির্ভরশীল ছিল। অন্নপূর্ণা সংরক্ষিত এলাকা প্রকল্প চালু হওয়ার পর 1986 সাল ঝিনু ও সিনহুয়া গ্রামগুলোর মানুষ টেকসই পর্যটনের মাধ্যমে জীবিকা অর্জন শুরু করে। ফলে ঐতিহ্যবাহী কৃষিকাজের সঙ্গে সঙ্গে পর্যটন অর্থনীতির বড় উৎসে পরিণত হয়। আমার টিমমেট আমারে ফালাই দিয়ে গেছে গা। মানে বৃষ্টি পড়তেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে বলতে আমি মেঘের ভিতরে আছি। ওকে, আমি মেঘের ভিতরে আছি, বাট আমি রাস্তা চিনতেছিলাম না। পরে এই দাদু আমাকে রাস্তাটা চিনে দিতে। ওকে গুড, থ্যাংক ইউ। इधर जाना है, इधर जाना है। হ্যাঁ সিধা যাও। ওকে ওকে, থ্যাংক ইউ। আমার টিমমেট আমারে ফালাই দিয়ে গেছে গা ভাই, কোন তো। ওকে থ্যাংক ইউ। আমি চিনতেছিলাম না, প্রচন্ড পরিমাণের বৃষ্টি, মানে আমি মেঘের ভিতরে আছি এখন। এই যে দেখা যাইতেছে, মানে আমি মেঘের ভিতরে আছি ভাই, কি পরিমাণ বৃষ্টি নামতেছে, মানে অবস্থা খুবই খারাপ। প্রায় ভিজে গেছি গা, ব্যাগ টেক খুব সব ভিজে গেছে। এখন দেখি যাই সামনের দিকে। আর গ্রামটা দেখছেন ভাই, একদম কার্টুনে যেরকম থাকে না স্বপ্নের গ্রাম, হ্যাঁ সেম ওই রকম। রাস্তাটা দেখছেন, জোস।
এবিসি বেস ক্যাম্পে আইলে এইগুলা দেখতে পারবেন ভাই। আমি রাস্তা মিস করছি দেখি এরকম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, যে আমি একজনের বাড়িতে চলে গেছিলাম। গাইস, এতক্ষণ যে ক্লান্তি ছিল, মানে প্রচুর পরিমাণের বৃষ্টি পড়তেছে, আমরা তো মেঘের ভিতরে দেখছেন। এখন যেই পরিমাণের বৃষ্টি পড়তেছে শরীরের মধ্যে এনার্জি পাইতেছি। দেন রেইনকোট পরে নিছি যাতে না ভিজি, ভিজে গেলে তো এই কাপড় চোপড় শুকাইতে শুকাইতে দিন শেষ, এই জন্য রেইনকোটটা পরে নিছি। এটা হচ্ছে একবার ইমার্জেন্সি দরকার, যদি ট্রেকিং করতে আসেন এটা নিয়ে আসবেন, না হলে কিন্তু একবারে খুবই পস্তাইবেন। আর শরীরের মধ্যে এনার্জি পাইছি মূলত 3 ফল খাইছি, ওই যে আন্টি আমাদেরকে 3 ফল দিছিল, দেন 3 ফল খাইয়া শরীরের মধ্যে এনার্জি পাইছি। হ্যাঁ, এই জায়গাতে বৃষ্টি নামার কারণে আমরা একটু রেস্ট নিতেছি। বৃষ্টি কি পরিমাণের বৃষ্টি নামছে দেখছেন, প্রচুর পরিমাণের বৃষ্টি। আমরা যে রেইনকোট নিয়ে আসছি, পঞ্চ বললো ওইটাকে, পঞ্চ নাকি, ওইটার ভিতরে পানি চলে যাইতেছে, এত পরিমাণের বৃষ্টি। আর এই সুন্দর এখানে দাঁড়ানো, আর এখানে দাঁড়ায় আমরা সবাই রেস্ট নিতেছি। দেখছেন কি পরিমাণের বৃষ্টি। আমার তো ফোন, তারপর হচ্ছে গিয়া ক্যামেরা, দেন মাইক্রোফোন, গিম্বাল প্রায় ভিজে গেছিল। আর বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়া উঠা নামা খুবই চাপ। তোমার জিনিস ছিল আমাদের গন্তব্য, অবশেষে আমরা এই জায়গায় এসে পৌঁছাইলাম অনেক কষ্ট করার পর। কত হাজার সিঁড়ি যে বাইছি আমার সঠিক মনে পড়তেছে না, এখানে হাজার না, আমার মনে হয় যে লাখ হবে, তাকে বেশি হবে না, সিঁড়িগুলা লাখ হবে। আমরা সবাই যেহেতু এত লম্বা ট্রেকিং এ প্রথমবার, তাই প্রথম দিন ট্রেকিং এ আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি, আর আমাদের আজকের রাতটা এই হোটেলেই কাটাতে হবে। তো আমাদের গন্তব্য ছিল লো সিনওয়ার, আমরা এই জায়গাতে এসে পৌঁছাইছি, আর এই জায়গাতে আমরা এখন খাওয়া দাওয়া করব। দেন এই জায়গাতে আমরা রুম নিছি, এই যে এটা হচ্ছে রুম, এই 4 জনের রুম, 4 বেডের। এই হচ্ছে আমার ব্যাগ, সবকিছু ভিজে গেছে ভাই। এই যে কি পরিমাণের বৃষ্টি হয়েছে কোন, আমরা এখনো মেঘের ভিতরে আছি। এই যে দেখেন ভিউটা, কি খোলা যায় না মেবি, এটা খোলা যায় না। এই যে কি ভিউ দেখছেন, এখনো মেঘ পুরো বোঝা যাইতেছে। অতিরিক্ত ঠান্ডা ভাই, কি পরিমাণ ঠান্ডা লাগতেছে। এগুলো হচ্ছে মেঘ, এই হচ্ছে পাহাড়। আমরা ওই যে ওইখান থেকে এই কয়েকটা পাহাড় বাইয়া তারপর হচ্ছে এই লোসিনোতে আসছি। খুবই কষ্ট হয়েছে, আর এই কষ্ট শুধু আপনাদের জন্য। আপনাদেরকে ফুল ব্লগটা দেখতে হবে এবং বলতে হবে কেমন হয়েছে, এবং ভবিষ্যতে এই জায়গাতে আসতে চান কিনা। এই হচ্ছে দুপুরের খাবার, আর এখন বাজে 5টা 35। সেই সকালবেলা থেকে হাঁটা শুরু করছি, আর আজকের হাঁটা শেষ হয়েছে আমাদের 5টা 20-এ। তার সাথে আমরা যে ফ্রাইড রাইসটা খাইতেছি একটুও ভালো লাগতেছে না। শুরু হলো আমাদের পরের দিন সকালের ট্রেকিং। এই হচ্ছে আমার ব্যাগ খুবই ভারী লাগতেছিল, এই জন্য কিছু জামা কাপড় এবং খাবারের কিছু জিনিস কমিয়ে নিলাম। আর এটা আমি এখানে রাইখা যাবো, আর ওরা খুব ফ্রেন্ডলি ব্যবহার করে, তো আশা করি এটা কিছু হবে না। তারপর আল্লাহর নাম নিয়ে থুয়ে যাই, দেখি কি হয়, যদি পরবর্তীতে এসে পাই নিব, না পাইলে শেষ। গমের রুটি, সিদ্ধ ডিম, ছোলা বুট, 1 কাপ চা, এইগুলা হচ্ছে আমাদের সকালের নাস্তা। নেপালে আমি 3 দিন যাবত থাকতেছি, প্রতিদিন সকালে একই নাস্তা খাইতে হইতেছে। আমাদের পরের দিনের ট্রেকিং, তো আমার ব্যাগ খুবই ভারী ছিল, এই জন্য কিছু কাপড় আর যেই সানক্রিম বা লোশন ছিল ওইটা আমি এই জায়গাতে রেখে দিছি। আর ওরা খুবই ফ্রেন্ডলি ব্যবহার করে, ওদেরকে সাথে সাথে বলার পরে বলতেছে ঠিক আছে এখানে থুয়ে যান, প্রবলেম নাই। তো যেদিন আবার এই দিক দিয়ে নামবো ওই দিন আবার এই দিক থেকে নিয়ে যাব। রাত্রে এটাতেই ছিলাম, আর সকালের ব্রেকফাস্ট শেষ, এখন আবার ট্রেকিং শুরু হবে। অলরেডি কালকে আমরা অলমোস্ট 2টা পাহাড় পাড়ি দিছি না ভাই? হ্যাঁ, কালকে 2টা পাহাড় পাড়ি দিছি, আর আজকে মেবি 3টা দেওয়া লাগবে না। এখন থেকে যাব আমরা কই না হিমালয়, তারপর ওইটার নাম যেন কি, এখান থেকে যাব আমরা হচ্ছে হায়ার চমরুং, ওখান থেকে হচ্ছে ব্যাম্বু, ব্যাম্বো, ওখান থেকে হচ্ছে দেউলিয়া। দেউলিয়া না, হিমালয় হইয়া দেউলিয়া, দেউলিয়া। হ্যাঁ, আজকে ট্রেকিংটা হলো এখান থেকে শুরু করি, আর রাস্তার মাঝে কতটুকু কষ্ট হয় বা কিভাবে যাওয়া লাগে টোটালি আপনাদেরকে বলে দেব। আমরা হচ্ছে লোয়ার সিনুতে আসছি, বাট এই ভাই ব্যাগে যা যা ছিল সবকিছু ভিজা গেছে, শীতের কাপড়, তারপর হচ্ছে পাতলা গরমের কাপড়, সবকিছু ভিজা গেছে। এখন ভাইয়ের মনোবলই হারাই ফেলছে, ও নাকি আর যাবে না সামনে। আর আমি নামি ওই বেড়ায় এই যে এখানে
থাকবে না কেউ। এই যে কি একটা অবস্থা কোন ভাই, আপনি কিন্তু পারতেন ভাই, পারলে আসলে ভাই এত টাকা খরচা করে এসে কম কেউ পারতেন ভাই। Please দে, আপনি আরে বলেন। মনের শক্তি হারাই লাইছেন, শরীরের শক্তি আছে, মনের শক্তি হারাই লাইছেন। চলেন ভাই। না ভাই আমি এখানেই থাকতেছি, আপনার দেখা হবে। অন্নপূর্ণার শক্তি হারায় ফেলছি, মনের শক্তি হারায় ফেলছি। আচ্ছা আমার কাপড় কিছু এই জায়গাতে রেখে গেছি তাহলে, হ্যাঁ? আপনি আমার কাছে দিয়ে যান, আপনি অন্য কাছে জনের কাছে রেখে যাবেন কেন? আপনি তো Okay. এদিকে আসতেছেন, হ্যাঁ হ্যাঁ আসতেছি। তো আপনি আমার কাছে দিয়ে যান। ওকে, আমি এখন আছি আপার সিনোয়াতে। গতকালকে রাত্রে এই যে লোয়ার সিনোয়াতে ছিলাম, এখন আপার সিনোয়াতে। তবে এই জায়গাতে ট্রেকিং করে একটা জিনিস আমার ভালো লাগতেছে, মানে যখন আমি পানি চাচ্ছি বা আমার পানি পিপাসা লাগতেছে, হ্যাঁ যে কোনো হোটেল থেকে নিতে পারছি, মানে ফ্রিতে নিতে পারতেছি। কল দেওয়া আছে, একটু ঠান্ডা পানি আর কি, এখানে ঠান্ডা, তারপরও ঠান্ডা পানি খাওয়া লাগে ভাই। পানি তৃষ্ণা তো মিঠে, এত ওছার মধ্যে আসছি, কেউ তো আর মাংনা পানি দিব না। এখানে এক বোতল পানির দাম হচ্ছে 500 রুপি 600 রুপি, তো মাংনা যে পাচ্ছি এটাই অনেক। দেন ওদের সাথে আবার খুব ভালোভাবে মিশে যেতে পারি, ওরা খুব ফ্রেন্ডলি, মানে ওরা ফ্রেন্ডলি ব্যবহার করে। আর এখানে তো অলরেডি আমি দেখলাম যে অনেক ফরেনার আছে যারা এখানে ট্রেকিং করতে আসে, তাদের সাথে কথা বললে তো আরো ভালো লাগে, মানে ক্লান্তিটা দূর হয়ে যায়। দেন তারপর আবার এরকমের ভিউ, এই যে এটা হচ্ছে গিয়া আপার সিনোয়া থেকে এই ভিউটা। আমি এখন যাচ্ছি ব্যাম্বুতে, তো যাই, সময় লস করে লাভ নাই। আর আমার যে টিমমেট, ওরা আমার অনেক পিছনে পড়ে আছে, যে আমার একটু আগে আগে আসা লাগে, কারণ আমার গিম্বাল সেট আপ দেওয়া লাগে, মাইক্রোফোন সেট আপ দেওয়া লাগে, এজন্য আমার একটু আগে আগে আসা লাগে ভাই। এদের মতো এদের কুকুরগুলাও দেখছেন কত শান্তশিষ্ট, হ্যাঁ এদেরকে আদর করতে আমার খুব ভালো লাগে। দেখছেন একদম চুপচাপ দাঁড়ায় আছে, খুবই ভালো লাগছে। তাদের কুকুরগুলা কিন্তু খুবই ভালো, মানে তাদের দেখলে ভয় পাওয়া লাগে না। ওরা যেমন, ওদের কুকুরগুলা তেমন। হ্যাঁ আমাদের বাংলাদেশে যে কুকুরগুলো আছে দেখলেই খেক করে উড়ে, এরা কিন্তু তেমন না। হ্যাঁ এদের সাথে মিশা যায়, ওদেরকে ধরা যায়, ওদের সাথে খেলা যায়। ভাই আমি একটা জিনিস চিন্তা করে কুল পাইতেছি না, যে আমরা এত উঁচার মধ্যে উঠতে খুব ক্লান্ত হয়ে যাই, কুকুরগুলা কিভাবে উঠে, আমার মাথা এটা ধরে না। জায়গাটা দেখছেন কি, এইসব জায়গা দেখলে তো ভাই এমনিতেই ক্লান্তি দূর হয়ে যায়। এত সুন্দর দৃশ্য যদি চোখের সামনে দেখি, তাহলে যেই ক্লান্তি আছে শরীরের, ওই ক্লান্তি কি থাকে? আমি বলবো না, কারণ আমার ক্লান্তি, এরকমের দৃশ্য দেখলে আমার ক্লান্তি দূর হয়ে যায়। দেখেন আমি ছোট থাকতে এইসব দৃশ্যগুলো ওয়ালপেপারে বা ক্যালেন্ডারে দেখতাম, আজকে বাস্তবে দেখতেছি। আর এটাই হচ্ছে রিয়েল লাইফে ট্রেকিং করার মজা। ফোনে তো অনেক ভিডিও দেখা যায়, তবে যদি ট্রেকিং করতে না আসেন তাহলে এটা ফিল পাবেন না, এটা বুঝবেন না। এই হচ্ছে দৃশ্য, মন মুগ্ধ করা। রাস্তা যত ভয়ঙ্কর, দৃশ্য তত সুন্দর, মনে রাখতে হবে। আর ওই যে ওইখানে ঝর্ণা দেখা যাচ্ছে, আমার ফেভারিট জিনিস হচ্ছে ঝর্ণা। প্রথম ধাপে ফেভারিট হচ্ছে ঝর্ণা, দ্বিতীয় হচ্ছে এই পাহাড়। আর আমি ঝর্ণার কাছে যাওয়ার চেষ্টা করব, যেহেতু আমার ফেভারিট জিনিস। দেখি যেতে পারি কিনা। আর ট্রেকিং এ যাওয়ার সময় ঝর্ণা পড়ে কিনা আমি ওইটাও জানি না, যদি পড়ে তাহলে আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের সাজেকে বান্দরবনে অনেকবার চেষ্টা করছি যাওয়ার জন্য, ভয়ঙ্কর লেভেলের জায়গা। আমি কখনো চিন্তাও করি নাই এমন জায়গা দেখতে পারবো এবং আসতে পারবো। বিশ্বাস করেন এখানে জায়গা যত সুন্দর, আমার মনে ততই ভয় ঢুকে গেছে। আমার টিমমেট গুলো পিছনে পড়ে গেছে, এখানে একা দাঁড়ায় আছি ভাই, শরীরে লোম দাঁড়ায় গেছে একেবারে। এটা তো লাগা দেখানো যাবে না। এই জায়গাতে আমি একা, আমি জানি না আমার সাথে কি ঘটে। দেখছেন কত ভয়ঙ্কর জায়গা। ও মাই গড, দৃশ্য যতই সুন্দর ততই ভয়ঙ্কর। দেখছেন এই রাস্তাটা, ভয় লাগতেছে ভাই। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে আমি চলে যাই ভাই। এতক্ষণ আমার যে পরিমাণের ভয় লাগতেছিল, এখনো ভয় লাগতেছে, বাট এখন আমার ভয়টা কাইটে গেছে। জানেন কি জন্য? কিছু ফরেনার পাইছি, এই যে ওরা যাচ্ছে, এখানে ঝর্ণা আছে মেবি,
ভিউটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এতক্ষণ আমার যে পরিমাণের ভয় লাগছিল ভাই, আমি সব দোয়া দুরুস পড়ে ফেলছি। হ্যালো ব্রাদার, where are you from? US. US. I'm blogger. Texas. Thank you. আমি জানি না ওদের কথাটা আসছে কিনা। এই যে ঝর্ণা, খুবই সুন্দর দৃশ্য, প্রচুর ঠান্ডা পানি ভাই, প্রচুর ঠান্ডা পানি। এই যে আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, এমনিতেই জুতা ভিজা ভাই, কালকে ভিজা গেছে, আজকে আবার পানি ঢুকে গেছে। আমরা হচ্ছে আপার সিনোয়া থেকে ব্যাম্বো যাচ্ছি, আর ব্যাম্বো যাওয়ার পথে দেখলেনি তো মাঝখানে রাস্তায় কত ভয় পাইছি আমি, আর কত ভয়ঙ্কর রাস্তা ছিল। তবে এই ভয়ঙ্কর রাস্তার মধ্যে খুবই সুন্দর দৃশ্য আছে। এই যে দেখেন ঝর্ণা, দেখছেন এই ভয়ঙ্কর রাস্তার মতো কত সুন্দর ঝর্ণা, এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস। আর এইদিকে তো খুবই ভয়ঙ্কর জায়গা। আর ভাই এখন আমরা হচ্ছে মেঘের ভিতরে আছি, আমরা যে উপরে নিচে নামলাম এত পরিমাণ কষ্ট হয়েছে, কিন্তু এই যে এখন ঠান্ডা লাগতেছে খুবই, কারণ মেঘের ভিতরে আছি। আর ঝর্ণা কত উপর থেকে পানি পড়তেছে, আর পানি প্রচন্ড পরিমাণে ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা ভাই। আমাদের টিমমেট পানির বোতল ধুয়ে গেছে, আর দেখছেন কত ভয়ঙ্কর জায়গা। তবে ভালোই লাগতেছে আমার কাছে, যতই ভয়ঙ্কর জায়গা হোক না কেন আমার কাছে খুব ভালো লাগতেছে। আর যে মেঘ আমাদের শরীরে লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আমরা ফিল করতে পারতেছি। হয়তো আপনারা দেখতেছেন হালকা হালকা ঝাপসা, খুবই মজা লাগতেছে ট্রেকিং করতে। একটু কষ্ট হচ্ছে, তবে এমন সুন্দর দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এমন ভুতুড়ে পরিবেশ আপনাদের কাছে কেমন লাগতেছে? দেখছেন কি ভয়ঙ্কর জায়গা, আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে ভাই। আর যেই এই মেঘ শরীরে লাগতেছে, এটাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাবে। যদি পারেন একটা মাস্ক নিয়ে আসবেন, ওই মাস্কটা পরে ট্রেকিং করবেন, সেটা আপনাদের জন্য ভালো। একটু সামনে আসেন, দেখেন কত সুন্দর রাস্তা। হ্যাঁ ঝর্ণার পানি ভালো, এগুলো খাওয়া যায়, রিফিল করে নেন। এবিসি বেস ক্যাম্পে ট্রেকিং করার সময় যাওয়ার পথে এরকমের ঝর্ণার পানি বা এরকমের পড়তেছে, এরকমের পানি পেয়ে যাবেন, বোতল রিফিল করে নিতে পারেন। এটা একদম 100% পিওর, খাওয়া যায়। আমি খেয়ে দেখাচ্ছি। তবে যাওয়ার পথে বেশি পানি খাওয়া যাবে না, তাহলে আপনি উপরে উঠতে পারবেন না। আমি বোতলটা ভরে নিচ্ছি, পরবর্তীতে দরকার পড়বে। রাস্তা দিয়ে যাওয়ার পথে কি পেলাম জানেন? আমাদের বাংলাদেশে তেজপাতা বলে না, তেজপাতা। এই যে এ হচ্ছে তেজপাতার গাছ। তুমি নিচ থেকে দেখাই, এই এটা হচ্ছে তেজপাতার গাছ। ট্রেকিং এ আসলে আপনাদের দরকার লাগলে এটা নিয়ে যেতে পারেন। শুধু এরকমের তেজপাতার গাছ না, রাস্তায় পেয়ে যাবেন মালবেরির গাছ, তারপর হচ্ছে 3 ফলের গাছ, আর স্ট্রবেরির গাছ। যদি ভাগ্যে থাকে, চোখে দেখেন, তাহলে খেতে পারবেন। আমি পিছনে পাইছিলাম, বৃষ্টি নামতেছিল, আমাদের টিমমেট পাইছিল, বৃষ্টির কারণে আমি ভিডিও অন করি নাই। তবে এখানে অনেকগুলো তেজপাতার গাছ। এই যে এই হলো তেজপাতার গাছ, এই হচ্ছে তেজপাতার গাছ। এখান থেকে ভাঙা পড়ে গেছে, স্পষ্ট ভাবে দেখানোর জন্য আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখালাম। এখানে বৃষ্টি পড়তেছে না, আমরা মেঘের ভিতরে আছি, আর বৃষ্টিটা উপর থেকে পড়তেছে না কই থেকে আসতেছে বোঝা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে ব্যাম্বুতে দাঁড়াইলাম, ব্যাম্বুতে দাঁড়ায় একটা চা খাইয়ে নিতেছি যাতে শরীরে এনার্জি পাই। বাহিরে ভীষণ বৃষ্টি। ঝর্ণা সব থেকে বড় না ভাই, সব থেকে বড় ঝর্ণা এটা, সামনে আর আছে।
My favorite place. Welcome to দুবান। অনেক কষ্টের পর না ভাই? অনেক কষ্টের পর ভাই দুবান। ভাই মানে এইখানে আসলে খুব হার্ড ওয়ার্ক করতে হবে, খুব কষ্ট করতে হবে, তারপর যদি আপনি ট্রেকিং করতে পারেন। কি পরিমাণের কষ্ট ভাই, আর এত ভয়ঙ্কর রাস্তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার হচ্ছে ওয়েদার খারাপ, সারা দিন বৃষ্টি থাকে ভাই, সারা দিন বৃষ্টি থাকে বলতে এখানে আমরা থাকি মেঘের ভিতরে, হাঁটতেছি মেঘের ভিতর দিয়ে। এই যে মেঘ, ওই মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি, জুতা ওয়াটার প্রুফ, ওই জুতার ভিতরে পানি চলে যায়। বুঝেন কতটা কষ্ট করে ট্রেকিং করা লাগে, খুব কষ্ট ভাই। এই যে আমরা দোবানে এসে খাবার নিয়ে নিলাম, হচ্ছে ভাত, চাটনি, ডাল, সবজি। এর প্রাইস 750 রুপি। আপনি যত উপরে উঠবেন তত খাবারের দাম বাড়বে, যত উপরে উঠবেন তত খাবারের দাম বাড়বে। আর এই যে ওয়েদার, প্রচুর পরিমাণের বৃষ্টি হইতেছে। এখন এই দোবান থেকে খাবার শেষ করে আমাদের যেতে হবে হিমালয়। বেশি কথা না বলে ঝটপট খাবারটা খাই, তারপর হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমার শরীরের রোগ একবারে টানা দিয়ে ফেলছে, আল্লাহ জানে কতটুকু যেতে পারি। গাইস, যেই খাবারটা খাইলাম আমি শরীরে ওই রকমের এনার্জি পাইতেছি না, আর ওদের খাবারে ওই রকমের স্বাদ নাই। কাঁচা মরিচ দিয়ে খেলাম, জাল জাল, তাও ওই রকমের স্বাদ পাই নাই। সো এনার্জির লাগে আমার এখান থেকে এটা খাইতে হবে, যে আপেল, তারপর হচ্ছে কলা, কেক আছে। আপনারা চাইলে এটা খেতে পারেন, কিন্তু এখানে প্রচন্ড পরিমাণের দাম। জিজ্ঞেস করি কত করে। ব্রাদার, ব্রাদার, হ্যালো ব্রাদার, প্রাইস 100 আর কেক 400। আচ্ছা, এই আপেলের দাম হচ্ছে 100, আর এই যে এই কেকটার দাম হচ্ছে গিয়া 400। আমার তো একটা নেওয়া লাগে, একটা না দুইটা নেওয়া লাগবে আমার। ব্রাদার 2 পিস। হ্যাঁ, আমি 200 রুপি দিয়ে দুইটা নিয়ে নিলাম, শরীরে এনার্জি পাবো ভালো, যেহেতু আমি এখন অনেকটা উপরে উঠবো হিমালয়ে। দোবানে কিন্তু সেই ভিউ পাওয়া যায়। এই যে দেখছেন, মাথার উপর হচ্ছে ঝর্ণা, খুবই বড় ঝর্ণা, কিন্তু ভিডিওর মধ্যে ছোট দেখা যাচ্ছে। বৃষ্টি নামতেছে তো বেশি ভিডিও করা যাবে না। ওই যে ঝর্ণা আরেকটা ওইখানে, ওই যে মানে দোবানে খুব সুন্দর ভিউ ভাই। ও মাই গড, আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় ঝর্ণা, কত লম্বা ঝর্ণা, আমি এর আগে কখনো দেখি নাই। সো আই এম এক্সাইটেড। আমার সব থেকে ফেভারিট হচ্ছে ঝর্ণা। আমি কখনো কল্পনা করি নাই এত লম্বা আর এত বড় ঝর্ণা আমি দেখতে পারবো। সো লাভ ইউ, লাভ ইউ। আপনাদেরকে ভিডিও দিতে গেলে আমাদের কত রিস্কে থাকা লাগে এবং কত পরিমাণের কষ্ট করা লাগে জানেন? এই যে দেখেন কই দাঁড়ায় আছি, অল্প একটু এদিক সেদিক হইলে পানির যে স্রোত আছে ওই স্রোতের মধ্যে চলে যাব। দেখেন কি সুন্দর ভিউ, কত লম্বা ঝর্ণা আর কত বড় ঝর্ণা। এই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য কত পরিমাণের কষ্ট করা লাগতেছে জানেন? যদি আপনারা এইখানে না আসেন বা আমাদের কষ্টগুলো নিজের চোখে না দেখেন বাস্তবে, তাহলে বুঝতে পারবেন না। এই মন্দিরের নাম আমি জানি না, তবে এই মন্দির হচ্ছে হিমালয়ের একটু আগে। এইখান থেকে মেবি এখান থেকে হয়তো আমাদের আরো আধা ঘন্টা হাঁটতে লাগতে পারে, তারপর আমরা মন্দির হিমালয় গিয়ে পৌঁছাবো। কিন্তু এইখানে আছে মন মুগ্ধ করা দৃশ্য, কত বড় আর কত লম্বা ঝর্ণা দেখছেন? এত বড় এবং এত লম্বা ঝর্ণা আমার লাইফে দ্বিতীয়বার দেখে। এর আগে একবার দেখলাম, আর এখন ওইটার থেকেও বড় এইটা। ও জাস্ট বিউটিফুল। নিচের গভীরতাটা দেখেন, কত পরিমাণের গভীরতা দেখছেন, আর কি পরিমাণের লম্বা ঝর্ণা। তো এখানে ট্রেকিং করতে আসলে মজা পাইবেন, কষ্ট হবে কিন্তু মজা পাবেন। অবশেষে আমরা চলে আসলাম হিমালয়। আর এই জায়গাতে আসতে আমাদের প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে, তবে এই জায়গাতে আসার সময় বুঝে শুনে পা রাখতে হবে।
যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। আর আপনারা দেখছেন আমার সুন্দর মুহূর্ত, কিন্তু আমার পেন দেখেন নাই। আর এখানে যে ডেঞ্জারাস রাস্তা, মনের ভুলে না, একটু ভুলে যদি আপনার পা পড়ে যায় অন্য জায়গায়, আপনি পড়ে যেতে পারেন, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। মানে ঝর্ণা আমরা দেখছি, ঝর্ণার উপরে গাছ দিয়ে পাথর দেওয়া, যদি ভুল করে অন্য কোথাও পা পড়ে যায়, পিছলে যায়, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। আর যে পরিমাণের এক্সট্রিম লেভেলের পেন খাওয়া লাগছে, পায়ে প্রচন্ড পরিমাণের পেন হচ্ছে, এই কাঁধে কোমরে প্রচন্ড পরিমাণের, মাথা ঘুরাচ্ছে, এগুলা বললে হয়তো আপনারা ট্রেকিং করতে আসবেন না, স্বাভাবিক জিনিস। আর এখানে সব থেকে আমার ভালো লাগছে, আমাদের বাংলাদেশের পতাকা আছে এই জায়গায়, অনেক দেশের পতাকা আছে, তবে সব থেকে বেশি ভালো লাগছে আমার দেশের পতাকা আছে। আগে আমার দেশ, আমি আমার দেশকে ভালোবাসি। এইখানে আরো অনেক মুসলিম কান্ট্রির পতাকা আছে, কিন্তু সবার আগে আমার বাংলাদেশ, আমি আমার দেশকে ভালোবাসি। এই জায়গাতে ব্রাজিলের পতাকাও আছে, তবে আমি যে টিমকে সাপোর্ট করি আর্জেন্টিনা, এটার পতাকাও আছে, এই যে আর্জেন্টিনার পতাকা, জাপানের পতাকাও আছে, কোরিয়ার পতাকাও আছে, এই যে আর্জেন্টিনার পতাকা আরেকটা, এটা আমাদের বাংলাদেশের পতাকা একটাই। এই যে হিমালয়ে আসার পর আমরা এই রুমটা নিয়ে নিলাম, আর এই যে 3 বেডের রুম। তবে এখানে একটা অসুবিধা কি, এখানে ফোন চার্জে দেওয়ার মতো কোনো কিছুই নাই। আর হচ্ছে এখানে নেট পাইতেছে না, এখানে যদি ওয়াইফাই নেই তাহলে 300 রুপি আগে দিতে হবে, তারপর নেট নিতে হবে। আর চার্জে দিলে মেবি কত রুপি চার্জ লাগে সেটা জানি না। তবে এখানে থাকা খাওয়া কত টাকা যায় আমি আপনাদেরকে জানাবো। এই হচ্ছে আমাদের হিমালয়ের রাতের খাবার। কি কি দিল? ডাল, এটা কি সবজি, আর ওই যে কাঁচামরিচ দিয়ে গেছে একজন নেপালি ভাই। এই যে আমি একটা নিছি, এদের খাবারের টেস্ট তো ওই রকমের ভালো না, তারপরও বাঁচার জন্য, শরীরে এনার্জি পাওয়ার জন্য খাওয়াটা শেষ করি। আমার যে ডাল সবজি দিছে ওই খাবারটা আমার ভালো লাগতেছিল না, খাবারের টেস্ট অন্যরকমের, তাই আমি একটা ডিম দিয়ে নিলাম। কি করবে না ভালোবাসি 150 রুপি না? अंडा का दाम? अंडा का दाम 150 रुपये। अच्छा क्या हमारा है तुमको একটা ডিম নিয়ে নিলাম। ওরা 200 রুপি দিয়ে বিক্রি করে আর কি, আমার জন্য 150 রুপি। 200 था हमको 200 150 में दिया तुमको। থ্যাংক ইউ। আমারে কত রুপি দিয়ে দিছো? 150 রুপি দিয়ে দিছো। ওকে, থ্যাংক ইউ। ভাই, সকালে ঘুম ভাঙার পরে এখানে এত পরিমাণ শীত লাগতেছিল, দেন আমি বাহিরে চলে আসি। আমার কাছে পেস্ট ছিল না, আমি যে দাঁত ব্রাশ করবো। ওরা এত ফ্রেন্ডলি, আমি ওদের কাছে পেস্ট চাওয়া মাত্রই আমাকে দিয়ে দিছে। তবে এখানে সকালে ঘুম ভাঙার পর আমার সব থেকে বেশি ভালো লাগছে আমাদের বাংলাদেশের পতাকাটা উঠতেছে, ওই যে চীনের পতাকার সাথে ব্রাজিলের পতাকা। দেন এখানে আরো একটা, ওই যে কালকে বললাম না ভালো লাগছে, এই যে আর্জেন্টিনার পতাকা আছে, হ্যাঁ এটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। দেন সকালে এরকম সুন্দর দৃশ্য দেখা, এটা ভাগ্যে থাকা লাগে ভাই, এটা চাইলেই পাওয়া যায় না। তবে এখানে প্রচন্ড পরিমাণের শীত, দ্রুত দাঁত ব্রাশ করে রুমে চলে যেতে হবে, এবং মাইনাসের যে জ্যাকেট আছে ওইটা পরে নিতে হবে। আমরা হচ্ছে হিমালয়ে নাস্তা করে রওনা দিলাম এই দেওরালির উদ্দেশ্যে। আর হিমালয় থেকে দেওরালি একদম খাড়া, দেন আবার সিঁড়ি বেয়ে, কি পরিমাণ যে কষ্ট ভাই। আপনি যদি এই এবিসি বেস ক্যাম্পে ট্রেকিং করতে আসেন, আপনার প্রতিদিন 24 ঘন্টা হাঁটার অ্যাক্টিভিটি থাকতে হবে। তারপর হচ্ছে সোজা না, মনে করেন যে দুবাই যে বুরুজ খলিফা আছে ওইটাতে সিঁড়ি বেয়ে ওঠার অ্যাবিলিটি থাকতে হবে, তাহলে আপনি এখানে ট্রেকিং করতে পারবেন। এখানের ভিউ অনেক সুন্দর, কিন্তু খুবই ডেঞ্জারাস রাস্তা। ভিউটা কত সুন্দর দেখছেন, নিচে প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল আর এখানে প্রচন্ড পরিমাণের গরম লাগতেছে। এইদিকে একটু ভিউটা দেখাই ভাই, এই হচ্ছে ভিউ, কত পরিমাণের সুন্দর। আর এই যে আমরা এইখান দিয়ে খাড়া উঠে আসছি ভাই, একটু দেখাই কত পরিমাণের খাড়া দেখছেন। খুবই ডেঞ্জারাস, কত পরিমাণের সুন্দর দৃশ্য, কিন্তু এইখানে ওটা খুবই কষ্টকর।
যান একবার যায় একবার আসে। এই যে এইখান দিয়ে খাড়া উঠে আসা লাগছে, পারতেছি না, কিন্তু আমার মনে শক্তি আছে, শরীরে শক্তি না থাকলো আমাকে পারতে হবে, আমাকে যেতে হবে। যতই সামনে আগাই ততই সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যতই সামনে আগাই ততই ডেঞ্জারাস রাস্তা পড়ে। কত লম্বা ঝর্ণা, আর এই ঝর্ণার পানি এই দিক দিয়ে যাচ্ছে, ঝর্ণার পানির কত পরিমাণে স্রোত, আর এই স্রোতের উপর দিয়ে আমাদের হাইটে যাইতে হইব। কত পরিমাণ ডেঞ্জারাস দেখছেন, মানে জীবনটা হাতে নিয়ে তারপর এই রাস্তাটা ট্রেকিং করতে হয়। দেখি কতটুকু পারি। দেওরালি আসলে নেপালের অন্নপূর্ণ অঞ্চলের একটি জনপ্রিয় স্পট। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3200 থেকে 3350 মিটার উচ্চতায় অবস্থিত। দেওরালি অনেক সময় কুয়াশায় ঢাকা থাকে, আবার হঠাৎ করে ঝলমলে রোদ উঠে। এই আবহাওয়ার পরিবর্তন একে আরো আকর্ষণীয় করে তোলে। এক কথায় দেওরালি ইতিহাসে হিমালয়ের ট্রেকিং পথের একটি মাইল ফলক এবং প্রকৃত সৌন্দর্যে ভরা। অবশেষে আমরা চলে আসলাম সেই দেওরালিতে। প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে ভাই। এই যে উপর দিয়ে আজকে ওয়েদার খারাপ হইতেছে, ওয়েদার যত খারাপ হবে ততই ব্যাড লাক, ওয়েদার যত ভালো থাকবে আমার জন্য ততই ভালো। মাত্র 3200 মিটার আসছি ভাই, আমার মনে হয় 3200 মিটার 150 কিলোমিটারের সমান। পাহাড় দিয়ে এই গুইরা গাইরা আসা এরকমের হয় আর কি। তবে এখন যেতে হবে আমাদের 4500-4600 মিটারে, মানে 3 দিনে যতটুকু আসছি আজকে মেবি অতটুক চলতে হবে। বুঝতে পারতাছি না, জান বেরোয় যাইতেছে। আর এই হচ্ছে দেওরালিতে এসে একটা মিল্ক চা নিলাম, আর ওরা হচ্ছে চা দিলে একদম গ্লাস ভরে দেয়। মানে এটা আমাদের বাংলাদেশিদের পক্ষে পুরা এক গ্লাস খাওয়া সম্ভব না, এটা 2 জনের খাওয়ার চা। এই যে দেখছেন, আমি প্রায় অর্ধেক খাইয়া ফেলাইছি। এই হচ্ছে দেওরালির ভিউ। দেওরালির ভিউ তো অবশ্যই দেখছেন। চাটা খাইলে হয়তো একটু শরীরে এনার্জি পাবো, চা খাওয়ার পর আবার রওনা হবো এবিসির উদ্দেশ্যে। এই মনমুগ্ধকর দৃশ্য আমার পথ চলাকে করে তোলা আরো রোমাঞ্চ, মানে এতটাই রোমাঞ্চ যা মন এবং চোখ দুটোই জুড়িয়ে যায়। এই দৃশ্য আমি আর কখনো দেখতে পারবো কিনা জানি না, তবে আমি ট্রাই করব যত সুন্দর জায়গা আছে সবখানে যাওয়ার এবং আপনাদেরকে ভালো ভালো ব্লগ ভিডিও উপহার দেওয়ার। দেওরালি থেকে এমবিসি যেতে ঘন জঙ্গল ও নদী, শুরুর দিকে জাওয়ারি থেকে পথ ঘন সবুজ জঙ্গল, বাঁশবন আরমোডি খোলা নদীর পাশ দিয়ে বয়ে যায়। বসন্তকালে এখানে লাল গোলাপি রডোডেনড্রন ফুলের পথ বয়ে যায়। পাহাড়ের ভিতরে অনেক সুন্দর জায়গা, আসলে আমরা পাহাড়ের ভিতরে যাই না তাই দেখি না। দেখছেন পুরোটা ফুল গাছ দিয়ে ভরা, কিন্তু এগুলা কি ফুল আমি নাম জানি না, মানে কি বলবো অপূর্ব সৌন্দর্য। এই যে কিছু ফুল গাছে কাটাও আছে, খুব ডেঞ্জারাস, তবে ফুলগুলা খুবই সুন্দর, অপূর্ব দৃশ্য। দেওরালি অঞ্চল থেকে নামতে ঘন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়। আগস্ট মাসে বৃষ্টি হওয়ায় পুরো বনভূমি থাকে টাটকা সবুজে মোড়া। পাহাড়ি ঝর্ণাগুলো ততক্ষণ প্রাণবন্ত হয়ে ওঠে, জলধারার শব্দ মন ভরে দেয়। ভাই যারা এবিসি ক্যাম্পে ট্রেকিং করতে আসবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের যদি ওই রকমের শক্তি থাকে তাহলে আসবেন। একদিকে মেঘের ভিতর শরীর জমা যাইতেছে, একদিকে বৃষ্টি ভাই, তারপর এমন ভারী একটা ব্যাগ, হচ্ছে জীবন মরণের খেলা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এবিসি ক্যাম্পে না এসে বাগরিথ হিমাল ট্রেকিং এ যান, ওইটা আপনাদের জন্য ভালো। আমার হাত পা বরফে জমে যাচ্ছে, এই হচ্ছে একবারে খাড়া উঠা লাগে ভাই, মানে এইটা সিঁড়ি বাওয়ার থেকেও কষ্টকর। আমি এরকমের ডেঞ্জারাস ট্রেকিং কোনো ব্লগারকে করতে দেখি নাই, তবে দেখছি কিছু কিছু ব্লগারকে, তারা হয়তো ভালো দিকটা
উঠিয়ে ধরছে, কিন্তু তাদের খারাপ দিকটা আপনাদেরকে দেখায় নাই। সো আমি বলবো এই এবিসি ক্যাম্পে ট্রেকিং করতে না এসে মাদ্রিদ হিমালয় ট্রেকিং করেন, ওইটা আপনাদের জন্য ভালো। এই সময়ে পাহাড়ে মেঘের ভাসমান দৃশ্য দেখা যায় খুব কাছ থেকে, কখনো পথ ঢেকে যায় ঘন কুয়াশায়, আবার হঠাৎ উন্মুক্ত হয়ে চারপাশের পাহাড় চমক দেখায়। কিন্তু বর্ষাকালে ট্রেকিংয়ে আপনার বেশিরভাগই ঝর্ণা এবং মেঘের সাথে যুদ্ধ করতে হবে। মেঘের ভিতরে থাকায় প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। আমি এখন মেঘের ভিতরে, আমার হাত পা জমে যাইতেছে, এই যে দেখেন রক্তে লাল হয়ে গেছে। আমি ক্যামেরা ধরতে পারতেছি না, আমি আরেকজনকে দিয়ে ক্যামেরা ধরাইছি। ভাই ওরা খুব ফ্রেন্ডলি ব্যবহার করে, ওদেরকে বলছি আর ওরা ক্যামেরা ধরে ফেলছে। আমি জানি না আমি এবিসি ক্যাম্পে যেতে পারবো কিনা, তবে আমার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব। আর আমি আপনাদেরকে আরেকটা সাজেস্ট করি, ভাই আপনাদের ওই কোনো শক্তি না থাকলে এবিসি বেস ক্যাম্পে ট্রেকিং করতে আসবেন না। আপনারা মাদ্রিদ হিমালয় যাবেন ট্রেকিং করতে, এইখানে জীবন মরণের খেলা। আমি এখন মেঘের ভিতরে, তার উপর আবার বৃষ্টি হচ্ছে। এই যে আমার হাতের অবস্থা দেখেন, না পারে হাত ফাইটে রক্ত বের হয়। ভিডিও করতেছি দেখা আমি মোজাটা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই হচ্ছে এমবিসি ক্যাম্পে যেতে আমাদের আরো 10 মিনিট লাগবে। আমি যদি আল্লাহ আল্লাহ করে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আমরা আছি এখন এমবিসি বেস ক্যাম্পে, মাসাপোসে গেস্ট হাউসে। এই যে মেঘের ভিতরে তো অন্যথায় কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কি বলবো, এখন এই জায়গা থেকে খাওয়া দাওয়া করে আমরা এবিসি ক্যাম্পের উদ্দেশ্যে আবার রওনা হব। আর এখানে খাবার খেতে কতক্ষণ লাগে আমি জানি না, তবে বেশিক্ষণ সময় নেব না। বেশিক্ষণ সময় নিলে আবার এবিসি বেস ক্যাম্পে পৌঁছাইতে পারবো না। ফোনের চার্জ নাই, দেখি ফোন চার্জে দিই। আর এই জায়গাতে একটা জিনিস আমার ভালো লাগছে, ওয়াইফাই হচ্ছে ফ্রি, এই জন্য একটু নেটটা চালাইতে পারতেছি। ওকে ভাই এমবিসি থেকে এই যে হাঁটা শুরু করছি, আমাদের হাঁটাও শেষ হয় না, আমরা এবিসিতে পৌঁছাইতেও পারতেছি না। হাঁটতে হাঁটতে এই মাইনাস তাপমাত্রার মধ্যে শরীর গরম বানায় ফেলাইছি। এই যে হাত মোজা খুলে ফেলাইছি, তারপরও এবিসিতে যাইতে পারতেছি না। তারপর তো সামনে কিছু দেখাই যায় না মেঘের কারণে। এই যে চারপাশের কোনো কিছু দেখা যাইতেছে না মেঘের কারণে, খুব খারাপ অবস্থা। অবশেষে চলে আসছি এবিসি বেস ক্যাম্পে। আমার জীবনে সব থেকে বেশি কষ্ট করছি আমি এই এবিসি বেস ক্যাম্পে আসার জন্যে। তবে এই এবিসি বেস ক্যাম্পে আসা আমি সফল হব কিনা আমি জানি না, কারণ চারপাশ অন্ধকার, মেঘের কারণে কোথাও বরফ দেখা যাচ্ছে না। এখন আমাদের এই এবিসি বেস ক্যাম্পে আজকে থাকতে হবে। কালকে সকালে যদি ওয়েদার ভালো হয় তাহলে ওই বরফের ভিউ নিতে হবে, তাহলে মনে করবো আমি সফল। আর যদি না নিতে পারি, কালকে আবার এখান থেকে নেমে যেতে হবে, তাহলে আমি মনে করবো ব্যর্থ। যদি কালকের ভিউ না পাই তাহলে আমার জীবনের মতো এবিসি বেস ক্যাম্পে আসা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন এক জায়গাতে আছি যেখানে আল্লাহ ছাড়া কেউ রহম করতে পারে না। এমবিসি ক্যাম্প থেকে এবিসি যাচ্ছি শুধু জিকির করতে করতে। আমি খুবই ক্লান্ত, খুবই হয়রান, প্রচন্ড পরিমাণের মাথা ব্যথা। এই ডেঞ্জারাস রাস্তা পাড়ি দেওয়া সবার পক্ষে সম্ভব না। কারণ আমি জানি না আমার কি জন্য মনে যাচ্ছিল এবিসি ক্যাম্পে আসার জন্য, ট্রেকিং করার জন্য। আর আমি কেনই বা আসলাম? এত পরিমাণের কষ্ট, শুধু জিকির করতেছি আল্লাহু আকবার বলে। আল্লাহ জানে আর কতক্ষণ লাগে এবিসি ক্যাম্পে পৌঁছাতে। আল্লাহু আকবার। হাঁটতে পারতেছি না, এত পরিমাণের কষ্ট আমি আমার লাইফে এর আগে কখনোই করিনি।
আলহামদুলিল্লাহ অবশেষে আসতে পারলাম এবিসি বেস ক্যাম্পে। তবে এখানে আসার পর থেকে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, বমি আসতেছে এবং পেট ব্যথা শুরু হয়ে গেছে। এত কষ্টের মাঝেও এখন শুধু অপেক্ষা। মাসাপোসে, ফিশটেল, অন্নপূর্ণা সাউথ আর হিমচুলি পাহাড়ের বরফে ঢাকা খোলা আকাশের নিচে দানব আকৃতিতে দাঁড়িয়ে থাকা দেখে চোখ জুড়িয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের রুম। ভাই প্রচন্ড পরিমাণের ঠান্ডা। আজকে 3 দিন যাবত এই ঠান্ডা দিয়ে চলাফেরা করতেছি, খুবই খারাপ অবস্থা। শ্বাস নিতে প্রচন্ড পরিমাণের কষ্ট হইতাছে। আরে এইটা হচ্ছে একবার ইমার্জেন্সি লিড জেল, না হলে ঠান্ডায় ঠোঁট ফেটে যায়, রক্ত বের হয়। এটা একবারে ইম্পর্টেন্ট জিনিস। ওয়েদার এত পরিমাণের খারাপ যে ক্লিয়ার হইতেছে না, আমরা অন্নপূর্ণার পাহাড়গুলো দেখতে পারতেছি না। এই যে এইখানে অল্প একটু দেখা যায়, আর এই জিনিসগুলো দেখার জন্যই এত কষ্ট, তারপর ঠিকঠাক মতো দেখতে পারতেছি না। এই অন্নপূর্ণাতে আসার কারণ হচ্ছে চারপাশে এরকমের ভিউ দেখা, কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ যে চারপাশে ওয়েদার খারাপ। একদিকে রোদ উঠছে আর এদিকে আমরা দেখতে পারতেছি। আপনি দেখছেন কত সুন্দর। এরকমের ভিউ যদি চারোদিকে থাকে, অন্নপূর্ণাটা কত সুন্দর দেখা যায়। এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ আর এইদিকে হচ্ছে অন্নপূর্ণা 3। আমরা এখন অন্নপূর্ণা সাউথটা দেখতে পাচ্ছি। তবে আমাদের এখান থেকে আবার আজকে নেমে যেতে হবে। আমি জানি না এখানকার ভিউ আমি পাবো কিনা, তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে। যখন এখানে রোদ উঠবে, চারপাশে ক্লিয়ার হয়ে যাবে, যেই পাহাড়ে রোদ পড়বে সাউথ বা 3-তে, তখন এটা স্বর্ণের কালার হয়ে যাবে, দেখতে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। রুমে একটু শুয়েছিলাম, দেন আমাদের সাথে যে আপু আসছে ওই আপু আমাদেরকে ডাক দিল, আর আমরা এমন সুন্দর একটা ভিউ দেখতে পারছি। আর এই ভিউটার জন্য আমরা 3 দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাঁটাহাঁটি কইরা এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসছি। ভিউটা কত জোস দেখছেন ভাই? একটু 2x দাও তো, 2x দিয়ে একটু দেখাও তো এই দিকটা। হ্যাঁ, 2x দিয়ে এই দিক থেকে একটু পুরোটা ঘুরে দেখাও। জাস্ট ওয়াও! আমি এমন ভিউ এর আগে কখনো দেখি নাই। বিউটিফুল প্লেজেন্ট ভিউ। বর্ষাকাল হয় অন্নপূর্ণা বেস ক্যাম্পের ওই রকমের ভিউ আমরা পাই নাই, কিন্তু যতটুকু দেখতে পারছি আলহামদুলিল্লাহ। আর এই ভিউটা দেখার জন্য এই অন্নপূর্ণায় আসা আমাদের আলহামদুলিল্লাহ আমি সার্থক। এই ছিল আমার নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পের ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।